মূল্যস্ফীতি কমাতে লাগবে আরও 2 থেকে 3 মাস, জানালেন অর্থ উপদেষ্টা। শুল্ক প্রত্যাহারের দাবিতে সব বন্দরে ফল খালাস বন্ধ। শিক্ষার্থীরা বই না পেলেও দেদারসে চড়া দামে বিক্রি, সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা। কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। নওগাঁ থেকে উদ্ধার মোহাম্মদপুরের নিখোঁজ 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, গিয়েছিল পরিচিত যুবকের সাথে। পোষ্য কোটা বাতিলে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের রেজিস্ট্রার ভবন ঘেরাও, পুনর্বহালের দাবিতে পাল্টা কর্মসূচি। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। মূল্যস্ফীতি কমাতে আরও 2 থেকে 3 মাস লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি জানান, আগামী জুনের মধ্যেই মূল্যস্ফীতি 6% নেমে যাবে। এদিকে অতি প্রয়োজনীয় পণ্যের আমদানি কমানো হবে না বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত দেবরাজ দেবের প্রতিবেদনে। গেল 9 মাস ধরেই মূল্যস্ফীতি রয়েছে 2 অঙ্কের ঘরে। ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি 10.89%। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.92%। বিবিএস এর পরিসংখ্যান অনুসারে শহরের চেয়ে গ্রামের মানুষ মূল্যস্ফীতির কারণে বেশি ভুগছে। অন্যদিকে শ্বেতপত্রে উঠে আসে রাজনৈতিক সুবিধা পেতে আগে মূল্যস্ফীতি কম দেখানো হতো। বাস্তবিক অর্থে মূল্যস্ফীতি 15 থেকে 18%ও ছিল। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, আগামী এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে, যার ফলাফল মিলবে জুনে। আমরা দেখব যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনারা কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 বাইশে যেতে পারি, এটা বেটার হয় আমাদের জন্য। অর্থ উপদেষ্টা জানান, প্রাক বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে। অর্থের প্রবাহ কম থাকলেও অতি প্রয়োজনীয় দ্রব্য আমদানি অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা ইস্যু করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাপ। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা, অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, জ্বালানি, এলএনজি এবং জ্বালানি বন্ধ হয়ে গেলে শুধু আপনার ইলেকট্রিক লাইট জ্বলবে আপনার 1200, সেটা না। ব্যবসা বাণিজ্যটা সবচেয়ে বেশি, এবং ব্যবসা বাণিজ্য করলে তো আমার ব্যবসায় যে আমরা ট্যাক্স নেব, ভ্যাট নেব বা ইসে নেবো, সেটা তো আরো বড় কনসার্ন। এর আগে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে বেশ কিছু অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর মধ্যে বিদেশ থেকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাল আমদানির অনুমোদন সহ মসুর ডাল এবং সার আমদানিরও অনুমোদন দেওয়া হয়। দেবরাজ দেব, এখন, ঢাকা। আমদানিতে অতিরিক্ত 10% সম্পূরক শুল্ক আরোপ করায় কমেছে ফল বিক্রি। অনেকটাই ক্রেতা শূন্য চট্টগ্রামের পাইকারি বাজার ফল মন্ডি। বাধ্য হয়ে লোকসান এড়াতে অনেক আড়তদার বিদেশি ফল বিক্রি বন্ধ করে দিয়েছেন। এদিকে আজ থেকে 2 দিন বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রেখেছেন ফল ব্যবসায়ীরা। এ অবস্থায় সম্পূরক শুল্ক প্রত্যাহার ও ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেয়া না হলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস ও সরবরাহ বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে ফ্রেশ ফুডস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এতে ফলের দাম আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। আরো জানাচ্ছেন হাজিরা শিউলি। বাজারে ফলের বাড়তি দরে নাকাল ভোক্তা। ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক বৃদ্ধির কারণে ক্রেতার নাগালের বাইরে চলে গেছে দাম। এ অবস্থায় ফলের দাম ক্রয়সীমার মধ্যে রাখতে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবিতে মাঠে নামেন ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে পূর্ব ঘোষণা দিয়ে বন্দর থেকে ফল খালাস বন্ধ রেখে প্রতিবাদ করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল থেকে 2 দিনের জন্য বন্ধ রয়েছে দেশের সব বন্দরে ফল খালাসের কার্যক্রম।
এতে ফলের বাজারে কমেছে সরবরাহ। চট্টগ্রামে ফলের পাইকারি বাজার ফল মন্ডির চিত্র অনেকটাই নিষ্প্রাণ। অতিরিক্ত দামের কারণে বিক্রি কমে যাওয়ায় ফল মন্ডিতে নেই আগের মতো কর্মচাঞ্চল্য। পাইকারদের আনাগোনা কমে যাওয়ায় অধিকাংশ আড়তদারকে অলস সময় কাটাতে দেখা গেছে। এতে ব্যাপকভাবে লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। যারা ইম্পোর্টার আছে ওরা ইম্পোর্ট কমাই দিছে, কারণ ওরা প্রতি কন্টেনারে 5-7 লাখ টাকা 10 লাখ টাকা লোকসান করতে হচ্ছে বর্তমানে। একদম স্থবির বলতে পারি, যেখানে আমরা মনে করেন 1000-1200-800 কার্টন বিক্রি করতাম দৈনিক, এখন ওইখানে গিয়ে আমরা মনে করেন 200-250-150 এরকম মাল বিক্রি করতে পারতেছি না। ব্যবসায়ীরা বলছেন প্রতি কার্টুনে আপেল, কমলা, আঙ্গুর ও মালটার দাম বেড়েছে 500 থেকে 700 টাকা, আর কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। লোকসান এড়াতে অনেকেই বিদেশি ফল বিক্রি বন্ধ করে দিয়েছেন। 300 টাকার নিচে মিলছে না কোনো ধরনের আমদানি করা ফল। প্রতিটা মালের দাম বাড়ছে, আঙ্গুর, আপেল, মালটা সব কিছু দাম বাড়তি বর্তমানে, তার জন্য বেচা কিনা একদমই নাই। 500 টাকা যে ফল 2 কেজি 3 কেজি পাইতো, এখন 1 কেজি কিনলে 500 টাকা। ঠিক আছে, আমাদের বিক্রি কম, আমরা এখান থেকে মাল আলুটা লস দিচ্ছি। ব্যবসায়ীরা বলছেন ফল আমদানিতে বিশ্বের কোথাও 136% শুল্ক নেয়ার নজির নেই। এই ডিউটি প্রত্যাহার না করে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 14 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশে চট্টগ্রাম বন্দর এবং স্থলবন্দর সহ আমাদের ফল খালাস বন্ধ করে দিব, আমদানিকৃত ফল খালাস বন্ধ করে দিব। চলতি অর্থ বছরে 6 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে ফল আমদানি হয়েছে মাত্র 1 লাখ মেট্রিক টন। একই চিত্র বেনাপোল স্থল বন্দরেও। অন্যদিকে বাড়তি খরচের কারণে হিলি স্থল বন্দর দিয়েও ফল আমদানি কমেছে। এ অবস্থায় বাড়তি শুল্ক কমানো না হলে আসন্ন রমজান মাসে খেজুর সহ প্রয়োজনীয় ফলের সরবরাহ শূন্যের কোটায় নামতে পারে বলে শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। বছরের 1 মাস পার হলেও অর্ধেক বইও পৌঁছেনি মাঠ পর্যায়ে, অথচ বিনামূল্যের যে পাঠ্য বই স্কুলের শিক্ষার্থীরা পাননি সে বইয়ের আসল ও নকল কপি কালোবাজারে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এখন টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির পরিচয়। এনসিটিভি বলছে রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করে পার পাবে না। ফরহাদ বিন নুরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল লতিফ। স্কুলগুলোতে যখন পাঠ্য বইয়ের ব্যাপক সংকট, তখন রাজধানীর বিভিন্ন জায়গায় কালো বাজারে গোপনে চলছে সেই বই বেচা বিক্রি। এমন অভিযোগে অনুসন্ধানে মাঠে নামে এখন টেলিভিশন। ছদ্মবেশে বই কিনতে প্রথমে আমরা রাজধানীর নীলক্ষেতে। এখানে 2025 শিক্ষাবর্ষের সব শ্রেণীরই আসল এবং নকল পাঠ্য বই দেদারসে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এবার আমরা আরো ভেতরে ঢুকতে চাই। দেখা যায় দোকানে নকল বই সরবরাহ করতে এক ব্যক্তিকে 2598 টাকা এগুলো বই, মানে কাগজের বিল। কৌশলে তার সাথে আমরা যাই নীলক্ষেতের জিলানি মার্কেটে, যেখানে আসল বইয়ের PDF প্রিন্ট করে বই আকারে তৈরি করে তা বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছে কালোবাজারিরা। তারা জানায় তাদের পেছনে আছে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, তাই অনায়াসেই তারা অপরাধমূলক কাজ করছেন বলেও অকপটে স্বীকারও করছেন। ঝামেলায় বলে কি করবে, বিভিন্ন লোক আছে তাই। আমার মামা হচ্ছে সভাপতি, উনি হচ্ছে বিএনপির যুবদলের ইউনিট সভাপতি, আমার ওই যে ভাই আছে ইউনিটের সভাপতি, মানে সব। এরপর ফুটপাতের দিকে নজর আমাদের, যেখানে চড়া মূল্যে বিক্রি হচ্ছে বিনামূল্যের আসল পাঠ্য বই। এই দোকানদার প্রথমে চলতি শিক্ষাবর্ষের বই থাকার কথা অস্বীকার করলেও পরে নবম-দশম শ্রেণীর আসল বই বের করে দেন। ভেতরে পাতা উল্টালে দেখা যায় বইগুলো এনসিটিভির তালিকাভুক্ত আর্মি প্রিন্টিং প্রেস, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবং অনন্যা প্রিন্টার্সের। আমরা বাজারে গিয়ে দেখলাম যে ওখানে বিভিন্ন রকমের বই আসবে। এনসিটিভি সূত্র বলছে সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবছর 1,09,00,000 বইয়ের টেন্ডার পেলেও এখন পর্যন্ত ডেলিভারি দিয়েছে মাত্র 16.5 লাখ। বাজার থেকে সংগ্রহ করা বইটি দেখে তাদের বলে স্বীকারও করে প্রতিষ্ঠানটি। এটা কি আপনারই বানানো? আপনার প্রেসের বই?
এটা কিভাবে করে বাজারে গেল? আসলে এই বইটা গভর্নমেন্ট আমাদের যে অর্ডার আছে থানায় বই হচ্ছে যার জন্য আমরা বইটা সঠিকভাবে বইটা করে আমাদের এসোসিয়েশনের বইটা আমরা বইটা সব থানায় বিচার দিচ্ছি, আমাদের অলরেডি বিচার দিচ্ছি। এই বিচার দেওয়ার পরে যদি বই লাইব্রেরি আসে থাকে এটা গভর্নমেন্টের মধ্যে তদন্ত করা যায়, আসলে সব তথ্য পাওয়া যাবে বইটা কীভাবে লাইব্রেরি আসবে। পতিত আওয়ামী লীগ সরকারের তৈরি সবশেষ বিতর্কিত কারিকুলাম বাতিল করে 2012 সালের শিক্ষাক্রমে ফিরেছে অন্তর্বর্তী সরকার। পরিবর্তিত পরিস্থিতি, পাঠ্য বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়ার কারণে বছরের 1 মাস পার হলেও এখনও শিক্ষার্থীরা পাননি শতভাগ বই। আর এরই সুযোগ নিচ্ছেন অসৎ ব্যবসায়ীরা। এসব অনিয়মের দায় কি এড়াতে পারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড? আমরা এই দায় সম্পূর্ণ এড়াতে পারি না। এনসিটিবির চেয়ারম্যান বলছেন, অনেক স্কুল প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা দিয়ে তা বাজারে বিক্রি করে দেয়। বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করেও পার পাবে না। যদি রাজনৈতিক পরিচয় যুক্ত করে যদি এই বিনামূল্যের পাঠ্যপুস্তক বাজারে, কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। এটা কোনোভাবেই এটা মেনে নেওয়ার মতো নয় এবং তাকে শাস্তি দেওয়া উচিত। এবছর প্রাথমিক ও মাধ্যমিকের 40 কোটি বিনামূল্যের পাঠ্য বই বিতরণের লক্ষ্য সরকারের। সূত্র বলছে, ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত 55% বই প্রিন্ট হয়েছে আর ছাড়পত্র হয়েছে 46% বইয়ের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। জনপ্রশাসন সংস্কারে 100টিরও বেশি সুপারিশ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী। কাল দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে সংস্কার কমিশন। সচিবালয়ে কথা জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু আমরা আমাদের কাজের কারণে করতে পারি নাই, কারণ আমরা মাঠে গিয়েছি, লোকের সঙ্গে কথা বলেছি। আপনারা এটা জানেন, এগুলো তো আমরা এর আগেও বলেছি। আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। 100টার বেশি সুপারিশ আছে। নিখোঁজের দুদিন পর সন্ধান মিলল মোহাম্মদপুর থেকে নিখোঁজ 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর। নওগাঁ থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থানার সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন উদ্ধার হওয়া শিক্ষার্থীকে কখন নাগাদ ঢাকায় নিয়ে আসা হতে পারে? উজ্জ্বল, নওগাঁ থেকে আজকের দুপুর 2টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে এমনটা জানিয়েছে আমাদের পুলিশ। বস্তুত পক্ষে 2টার ঠিক আগে ভাগেই জানা গিয়েছিল যে সুবা এবং তার পূর্ব পরিচিত মোমেন তিনি কিন্তু নওগাঁয় রয়েছেন, এমনটা আমাদেরকে জানিয়েছিলেন। তবে এখানে যারা রয়েছে কর্তব্যরত পুলিশ, তারা আমাদেরকে বলছেন যে 2 দিন আগে টোকিও স্কয়ারের সামনে থেকে তুবা নিখোঁজ হয়। তার এক ফুফাতো ভাইয়ের হাত ধরে সে এসেছিলেন টোকিও স্কয়ারে, সেখানে শপিং করেছেন। ও সময় পূর্ব পরিচিত যিনি মুমিন ছিলেন তার সাথে তার আগেই তার ফোন দিয়ে, ফুফাতো ভাইয়ের ফোন দিয়ে তাকে ডেকে আনা হয় এবং ডেকে আনার পরে তারা 1.5 থেকে 2 ঘন্টা ওখানে সময় কাটান। পরবর্তীতে যখন বাড়ি ফেরার সময় হয়ে যায় সন্ধ্যা 6টার দিকে, তখন সুবাকে আর খুঁজে পাওয়া যায়নি, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এরপরেই কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় তাকে খোঁজ শুরু করে এবং এর পূর্বে তার বাবা একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে তার 11 বছরের মেয়ে যিনি 6-এ পড়েন সুবা, তিনি হারিয়ে গিয়েছেন। এমন পোস্ট কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যাপক হারে এই বিষয়টি আলোচনায় আসে সবার মধ্যে। এরপর খুঁজতে খুঁজতে বিগত 2 দিন তাকে খোঁজা হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাকে খুঁজতে থাকে। পরবর্তীতে তার সন্ধান পাওয়া যায় ঢাকার 3টি স্পটে। তবে সেই 3টি স্পটে গতকাল রাতভর অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। তবে আজকের সকালে গিয়ে তার পরবর্তীতে সন্ধান মেলে নওগাঁতে। সেখানে নওগাঁ সদরে যেই কথিত মোমেন পূর্ব পরিচিত, তার সাথে তার একটি সম্পর্ক ছিল এমনটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে তার বাবা জানিয়েছে এ ধরনের কোনো সম্পর্ক ছিল না, তবে এটা কোনো চক্রের কাজ কিনা সেই বিষয়টি কিন্তু সন্দেহের মধ্যে চলে আসছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরে সুবা ওখান থেকে পালিয়ে যায় এবং সুবা এবং সেই মমিন যিনি 21 বছর বয়সী, তিনি শিক্ষার্থী একটি কলেজের, এমনটা আমাদেরকে জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে তার যে মমিনের বাবা রয়েছে তাকে বুঝিয়ে শুনিয়ে মমিনকে নিয়ে আসে এবং সুবাকে পরবর্তীতে পুলিশ তাদের হেফাজতে নেয়। এরপরে তার বাবার হাতে তুলে দেওয়ার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এখন আমরা আদাবর থানার সামনে রয়েছি। এই বিষয়ে একটি জিডি এন্ট্রি অবশ্য গতকালকেই করেছে নিখোঁজ সুবার বাবা, এবং সেই জিডি এন্ট্রির ধরেই তারা তদন্ত করেছে এবং তদন্ত করে সুবাকে বের করেছে। তবে যতটুকু জানা যাচ্ছে সন্ধ্যা 8টা নাগাদ তাকে ঢাকায় নিয়ে আসা হতে পারে। আরিফ হোসেন যুক্ত ছিলেন আদাবর থানার সামনে থেকে, জানাচ্ছিলেন নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থীরা। এদিকে কর্মকর্তা কর্মচারীরা কাল থেকে পাল্টা 5 দিনের কর্মবিরতি ঘোষণা করছে। বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন, আর শিক্ষক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে শিক্ষা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণরূপে পোষ্য কোটা বাতিলের জন্য কিন্তু গতকাল থেকে এখানে মৃত্যু অনশন ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। তাদের সেই 19 ঘন্টা অনশন শেষে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অনশন ভাঙিয়েছিল। বলা হয়েছিল যৌক্তিক একটি সংস্কার করবে, এবং সেই যৌক্তিক সংস্কারটি ছিল আগে 152 জন পোষ্য কোটায় ভর্তি হতে পারলেও সংস্কার শেষে সেটিকে নামিয়ে আনা হয়েছিল 40 জনে, এবং আগে ভর্তির জন্য মার্কের প্রয়োজন হতো 35%, এবং এখন বর্তমানে মার্ক করা হচ্ছে 40% করা হয়েছে, এবং সেটিও কিন্তু শিক্ষার্থীরা মেনে নেয়নি। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলন করেছিল তারা কিন্তু সেটি মোটামুটি মেনে নিয়েছিল, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সে সংস্কার মানেনি। তারা কিন্তু ফলে তারা দুপুর থেকে কিন্তু আমরা দেখেছি ভিসির যে প্রশাসনিক ভিসির মধ্যে যেখানে কাজ করেন প্রশাসনিক ভবনে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছেন, এবং তারা কিন্তু 3 দফা দাবি দিয়েছেন। তারা সাধারণ শিক্ষার্থীরা বলছেন পোষ্য কোঠা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ভিসি মহোদয় কিন্তু শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে ইতিমধ্যে এখানে চলে আসছেন। শিক্ষার্থীরা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। তারা কিন্তু দাবি জানিয়েছিলেন হচ্ছে 3টি দাবি, যদি সম্পূর্ণরূপে পোষ্য কোটা বাতিল করা, এবং যাদের ইন্ধনে শিক্ষার্থীদের সাথে বিরূপ ব্যবহার করা হয়েছে এবং শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়েছিল তাদেরকে চাকরিচ্যুত করা, এবং যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা কিন্তু বড় ধরনের আন্দোলনে যাবে, এমন কথাই কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। অবশেষে ভিসি মহোদয় কিন্তু 1 ঘন্টার মধ্যেই কিন্তু শিক্ষার্থীদের কাছে এসে হাজির হয়েছেন, এবং দেখা যাক ভিসি মহোদয় মূলত কি বলেন, এবং শিক্ষার্থীদের দাবি আসলে আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা কিন্তু ভিসি মহোদয় আসছেন, ভিসি মহোদয়কে কিন্তু তারা জড়িয়ে ধরছেন। আমরা একটু যদি দেখবো আসলে ভিসি মহোদয় কি সিদ্ধান্ত নিয়ে আসছেন সেটির অপেক্ষায় একটু জানিয়ে রাখতে চাই। আজকে যেই অবস্থার সৃষ্টি হয়েছিল, মোটামুটি শ্রমিক এবং কর্মচারী যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু 5 দিনের জন্য কর্মবিরতি ঘোষণা করেছিল। ফলে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল কার্যক্রমের, এবং আগামী 9 তারিখে কিন্তু পরীক্ষা রয়েছে, ভর্তি পরীক্ষা, সেটি নিয়েও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল, এবং শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই পোষ্য কোটা মানবেন না এমন কথাই কিন্তু বলছিলেন। আমরা যদি সরাসরি একটু ভিসি মহোদয়ের কি বলেন, ভিসি মহোদয়ের সাথে একটু যুক্ত হতে চাই। একটু ভিসি মহোদয়, আসলে আমরা ভিসি মহোদয়ের সাথে যুক্ত হতে চাই, দেখি তিনি আসলে কি বলতে চান, তিনি কি বার্তা নিয়ে এসেছেন, কতটা আসলে তিনি সামাল দিতে পারবেন, শিক্ষার্থীরাই বা বিষয়টি কিভাবে দেখছেন সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা একটু ভিসি মহোদয়ের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি ভিসি মহোদয়ের সাথে কথা বলার। আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিসি মহোদয় কিন্তু শিক্ষার্থীদের দাবির মুখে কিন্তু আলটিমেটামের মুখে কিন্তু তিনি শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এসেছেন। তিনি আসলে কি বলছেন বা কি কিভাবে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করবেন সেটি আসলে দেখার বিষয়। কি বার্তা নিয়ে তিনি এখানে এসেছেন?
আমরা এই চেষ্টা করছি বিসি মহোদয়ের সাথে একটু কথা বলার। মহোদয় কথা বলছেন, আমরা দেখছি উনি আসলে কি মেসেজ দিচ্ছেন। উপরে চলো, আমরা বলছি আমরা সবাই কথা বলার সুযোগ দেই প্লিজ। দর্শক, আসলে বিসি মহোদয় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি একটা মোটামুটি খুব একটা এখানে খুবই একটা ভিড় এবং শিক্ষার্থীদের সাথে কথা বলবেন, কি বার্তা নিয়ে তিনি এসছেন। শিক্ষার্থীরা কিন্তু অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন। এই যে পোষ্যকোটা বাতিলের দাবিতে কিন্তু যা গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন বিসি মহোদয় কিন্তু শিক্ষার্থীদের 1 ঘন্টার আলটিমেটাম 1 ঘন্টার মধ্যেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আসছেন। আমাদের মধ্যে কিন্তু বিসি মহোদয় উপস্থিত হয়েছেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোঠা সম্পূর্ণরূপে বাতিলের যে দাবি ছিল, যে দাবিতে বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছিল, শিক্ষার্থীদের 1 ঘন্টার আলটিমেটামের মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মাননীয় উপাচার্য রয়েছেন তিনি কিন্তু এসছেন এবং তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। দেখা যাক তিনি শিক্ষার্থীদের কি বলেন এবং পোষ্যকোঠা বাতিলের বিষয়ে আসলে কি সিদ্ধান্ত দেয়, সেটি আমরা পরবর্তী খবরে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পোষ্যকোটা বাতিলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। স্বাস্থ্য খাতে পরিবর্তনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। দলের গুলশান কার্যালয়ে বিএনপির স্বাস্থ্য সংস্কার কমিশনের সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় স্বাস্থ্য খাতে আওয়ামী সরকারের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেন বিএনপির স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যরা। ক্ষমতায় গেলে এই প্রস্তাবনা বাস্তবায়নের আশ্বাস দেন খন্দকার মোশাররফ। বলেন, রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমাতে হলে দেশের চিকিৎসার মান বাড়াতে হবে। আমাদের রোগীরা যে বিদেশে যায় এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হবে। এগুলো করার জন্য আমাদের কিন্তু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীতে আমাদের এখানে প্রস্তাব আছে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। অমর একুশে বইমেলার ৪র্থ দিন আজ ৩টা নাগাদ খুলে দেওয়া হয়েছে গেট। মেলায় আসতে শুরু করেছেন পাঠক দর্শনার্থীরা। সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, জানাবেন আজ মেলায় কয়টি বই এসেছে এবং পাঠকদের কাছে শীর্ষে রয়েছে কোন বইগুলো? উজ্জ্বল, আপনি যেমন বলছিলেন আজ মেলার ৪র্থ দিন এবং এরই মধ্যে পাঠক দর্শনার্থীরা নতুন বইয়ের খোঁজে বা পুরনো বইগুলোই নতুনভাবে নতুন আঙ্গিকে বইমেলায় পাওয়ার উদ্দেশ্যে কিন্তু ইতোমধ্যেই তারা আসতে শুরু করেছেন। আজ বইমেলা ৪র্থ দিনে নতুন বই এসেছে ৪৭টি, আর এই নিয়ে 4 দিনে মোট বইয়ের সংখ্যা হলো 92টি। অর্থাৎ প্রতিদিনই কিন্তু নতুন নতুন বই জমা পড়ছে এবং সেই বইগুলোর মধ্যে পুরনো লেখকরা যেমন আছেন তেমনি নতুন লেখকরাও আছেন। পাঠকদের কাছে এখনো পর্যন্ত শীর্ষে কোন ধরনের বইগুলো সেটা বলা বেশ মুশকিল, কারণ সব ধরনের বই তারা এসে নেড়েচেড়ে দেখছেন। বিশেষ করে যারা তরুণীরা রয়েছেন তারা যখন আসছেন তারা তাদের পছন্দ মতো উপন্যাস, থ্রিলার ধরনের যে বইগুলো রয়েছে সেগুলো বেশি দেখছেন। এছাড়াও এই 24শে জুলাই গণ অভ্যুত্থানে নিয়ে যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলো তারা খুঁজে খুঁজে কিনছেন বা দেখার চেষ্টা করছেন সেই বইগুলো, কিংবা তারা আসলে যেই পরিস্থিতিগুলো, যেই পটভূমিটা দেশের পরিবর্তন হতে নিজ চোখে দেখেছে সেগুলো আসলে বইয়ের পাতায় কেমন ভাষায় লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে সেগুলো জানতে কিন্তু তাদের বেশ আগ্রহ রয়েছে। এছাড়াও এবার বইমেলায় বেশ কিছু নান্দনিক স্টল তৈরি করা হয়েছে, প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে, যেগুলো দেখতেও দর্শনার্থীদের বেশ আগ্রহ রয়েছে এবং সেই সঙ্গে পাঠকদেরও বেশ আগ্রহ রয়েছে। এবং আরও একটি বিষয় যে প্রতি বছর বইমেলা আসলে
আসলে আসলে অনেক যারা নেটিজনরা রয়েছেন তারা আসলে নানা ধরনের মন্তব্য করে থাকেন যে বইমেলায় এসে যে সুন্দর সুন্দর বা নান্দনিক প্যাভিলিয়নগুলো থাকে সেই প্যাভিলিয়নগুলোতে বেশিরভাগ মানুষই ছবি তোলেন বই না কিনে। সেই জায়গা থেকে সেই নান্দনিক প্যাভিলিয়ন বা স্টলের প্রকাশক যারা থাকেন তারা কিন্তু বলছেন যে ছবি তোলার জন্য হলেও এই যে মানুষ বইয়ের কাছে আসছেন, বইকে দেখছেন, নেড়েচেড়ে দেখছেন, কেউ কেউ কিন্তু বই কিনছেনও, এই বিষয়গুলো কিন্তু বরাবরই যেমন সমালোচিত হয়ে থাকে এবং সেই সমালোচনার বিষয়গুলো কিন্তু তারা বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন। তার বাইরে গিয়ে এই যে এবছর এই বইমেলা, গত বছর অনেক ধরনের শঙ্কা ছিল যে এবছর কি আসলে সোহরাওয়ার্দী উদ্যান বা বাংলা একাডেমি বর্ধিত যে প্রাঙ্গণ সেখানে বইমেলা হবে কিনা, সবকিছু ছাপিয়ে যখন বইমেলা হচ্ছে বা বইমেলা শুরু হয়েছে তখন কিন্তু আসলে পাঠকদের উচ্ছ্বাস ছিল একদমই চোখে পড়ার মতো। কারণ আমরা বলছিলাম প্রথম দিন যেদিন ছুটির দিন ছিল সেদিনও কিন্তু অসংখ্য পাঠক, প্রকাশক, লেখক যারা এই বইমেলার সঙ্গে জড়িত তারা এসেছেন এবং সবকিছু মিলিয়ে বইমেলা যে এক বাঙালির জন্য একটি আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে বছরের পরে বছর ঘিরে বা এই ফেব্রুয়ারির মাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেটি কিন্তু একদম বোঝা যাচ্ছিল। আর মিলন মেলায় পরিণত হওয়ার যে বিষয়টি, বইমেলাকে বলা হয়ে থাকে লেখক, পাঠক এবং প্রকাশকদের মিলন মেলা, সেই সত্যিকার অর্থের মিলন মেলাতেই কিন্তু পরিণত হয় প্রতি বছর বইমেলা। এবছরও তাই হচ্ছে, প্রতিদিন লেখক তার সময় মতো বইমেলায় আসছেন, তার বইটি আসলে পাঠকের কেমন লাগছে সেই প্রকাশক বা পাঠকদের কাছ থেকে জানার জন্য চেষ্টা করছেন। লেখকরা থাকলে আসলে যারা পাঠক তারা তাদের অটোগ্রাফ সহ বইটি কিনছেন, সেটি আসলে পাঠক হিসেবে পাঠকদের এক অন্য ভালো লাগার বিষয়, সেগুলোও কিন্তু পাঠকরা জানাচ্ছিলেন। উজ্জ্বল, এই ছিল এখন পর্যন্ত বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ, এবং পাঠকরা আরও আসবেন হয়তো বেলা গড়ানোর সাথে সাথে, যেহেতু রাত 9টা পর্যন্ত বইমেলা চলবে, তো সেই জায়গা থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। তানজিলা খান, দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার আজ দ্বিতীয় দিন, এ নিয়ে বিস্তারিত জানাতে ময়দান প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, জানাবেন এখন কি আনুষ্ঠানিকতা চলছে আর কাল মোনাজাত কখন হতে পারে? উজ্জ্বল হাফিজ, তুরাগ নদীর তীরে যে 58তম যে বিশ্ব ইজতেমার যে আসর বসেছে সেটির আজকে দ্বিতীয় ধাপে দ্বিতীয় দিন। সেখানে এখন যেটি চলছে সেটি হচ্ছে যে আসরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে লাখো লাখো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে আসরের নামাজে অংশগ্রহণ করছেন। আমরা আজকের বাকি যে দিনগুলোতে যে সময়গুলো আছে সেখানে তাদের আরও কিছু আনুষ্ঠানিকতা আছে। এর নামাজের পরেই কিন্তু একটি বয়ান অনুষ্ঠিত হবে, এটি তাদের একটি আনুষ্ঠানিকতার অংশ। সেই বয়ানে যিনি বয়ান দিবেন তিনি ভারতের একজন মাওলানা জুহাইরুল হাসান তার নাম। তিনি বিকেলে বয়ান দেবেন। বয়ানের শুরুতে তিনি পবিত্র কোরআনের কিছু অংশ তিলাওয়াত করবেন, তারপর সেটির ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এরপরে কিন্তু আরেকটি আনুষ্ঠানিকতা, যেটি হচ্ছে যে ইসলামী শরিয়া ভিত্তিকতে বিয়ের যে রীতি আছে সেই রীতি হাদিস সুন্নাহর আলোকে যৌতুকবিহীন বিয়ে সেটি তিনি পড়াবেন। সেটি নিয়ে আমাদের আগ্রহ ছিল, আমরা জানতে চেয়েছিলাম যারা আয়োজক তাদের কাছে যে কত সংখ্যক আজকে বিয়ে দেওয়া হবে। তো আমাদেরকে সেখান থেকে জানানো হয়েছে যে সংখ্যাটি তারা পরবর্তী সময়ে তারা আমাদেরকে জানাবেন। আমরা দেখেছি যে আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে যে আগামীকাল যে আখিরি মোনাজাত হবে সেটির সময় কখন দেওয়া হয়েছে। আমরা সেটি প্রশ্নটি আমরা রেখেছিলাম। তারা বলেছেন যে আগামীকাল দুপুর 12টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি সমাপ্ত ঘোষণা করা হবে। আজকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছিল। সেখানে আখিরি মোনাজাতকে ঘিরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সেটি যেটি একমুখী যে রাস্তা সেটিতে যান চলাচল একভাবে থাকবে, একদিকে একমুখী থাকবে বলে তিনি আমাদেরকে সেই প্রেসক্রিপশনের মাধ্যমে জানিয়েছেন। আমরা আরো দেখেছি যে আগামী কালকে যদি সেই দ্বিতীয় পর্বটি শেষ হয় সেক্ষেত্রে পরে কিন্তু আরেকটি পর্ব নিয়ে কিন্তু এইটি কথা ছিল, সেটি হচ্ছে যে 14, 15, 16 ফেব্রুয়ারি 3 দিন কিন্তু তৃতীয় যে পর্ব সেটি হওয়ার কথা রয়েছে। সে বিষয়ে কিন্তু আজকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে যে আগামী বছর ইজতেমা ময়দানে, অর্থাৎ টঙ্গীতে যে ইজতেমা হয়ে থাকে সেই ইজতেমা ময়দানে তাদের অনুসারীরা আগামী বছর থেকে তারা ইজতেমায় তাবলিগি কার্যক্রম এবং ইজতেমায় অংশগ্রহণ করবেন না, এই শর্তে কিন্তু তাদেরকে
তৃতীয় যে পর্বটি শুরু হবে সেখানে তাদের অনুমতি দেওয়া হয়েছে। সে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম যাদের মিডিয়া সেলের কাছে, তারা এখন টেলিভিশনকে তারা জানিয়েছেন যে এই প্রজ্ঞাপন নিয়ে তাদের কোনো মন্তব্য নাই, তবে তারা বলছেন যে তাদের নির্দিষ্ট যে সময়সীমা তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ 14, 15, 16 যে ফেব্রুয়ারি রয়েছে সেই 3 দিন তারা সাদপন্থীরা ইজতেমা অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে তারা 18 তারিখ বিশ্ব ইজতেমার সাদপন্থীরা জেলা প্রশাসন যারা আছে তাদেরকে তারা ময়দানের হিসাব বুঝিয়ে দিবেন। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। উজ্জ্বল। সীমান্তে অবৈধ অভিবাসীদের কঠোর নজরদারির শর্তে কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত 30 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্ত উত্তর আমেরিকার দেশগুলোকে বাণিজ্য যুদ্ধের হাত থেকে রক্ষা করবে বলে মত বিশ্লেষকদের। তবে চীনের উপর 10% শুল্ক আরোপ বহাল রাখায় এর জবাবে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সহ বেশ কিছু মার্কিন পণ্যে পাল্টা কর আরোপ করেছে বেইজিং। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। গেল কয়েকদিন ধরে চলা কানাডা ও মেক্সিকোর উপর 25% মার্কিন শুল্কারোপের ঝড় এবার কিছুটা স্থবিরের পথে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। I am announcing Canada will be responding to the US trade action with 25% tariffs against $155 billion. ক্ষমতা গ্রহণের দিনই নির্বাহী আদেশে কানাডা ও মেক্সিকোর উপর 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, আর চীনের উপর 10%। মঙ্গলবার থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত সহজভাবে নেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের পাল্টা জবাবে মার্কিন পণ্যের উপরও 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। আর ট্রুডোর এই পথ চলায় একাত্মতা ঘোষণা করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবামো। এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। আশঙ্কা দেখা দেয় বাণিজ্য যুদ্ধের। তবে সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সোমবার রাতেই 30 দিনের জন্য কানাডা ও মেক্সিকোর উপর আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ফোন আলাপে এই সিদ্ধান্তে পৌঁছান তিনি। ফোন আলাপে কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়ে চুক্তিতে সম্মত হন দুদেশের নেতা। চুক্তি অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশে 10,000 অতিরিক্ত সেনা মোতায়েন করবে কানাডা। সেই সঙ্গে বন্ধ করতে হবে মাদকের অবাধ প্রবেশ। একই চুক্তিতে রাজি হয়েছে মেক্সিকোর প্রেসিডেন্টও। Tariffs for us, nobody can compete with us because we're the pot of gold. But if we don't keep winning and keep doing well, we won't be the pot of gold, and then tariffs won't be so good for us. But when you're the pot of gold, the tariffs are very good. They're very powerful, and they're going to make our country very rich again. কানাডা ও মেক্সিকোর সঙ্গে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ কিছুটা শীতল হলেও প্রতিশোধের আগুনে জ্বলছে চীন। তাদের উপর 10% আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল না করায় এবার পাল্টা কর আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর 15% এবং অপরিশোধিত জ্বালানি তেল, কৃষি পণ্য, পিকআপ ট্রাক ও ইঞ্জিন চালিত গাড়ির উপর 10% পাল্টা কর আরোপের ঘোষণা দিয়েছে চীন। দেশটির এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র আকার ধারণ করার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে আগ্রহ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাহী আদেশে গঠিত যুক্তরাষ্ট্রের নতুন তহবিল থেকে অর্থ ব্যয় করে কিনে নেওয়া হতে পারে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সোমবার নির্বাহী আদেশে সরকার একটি তহবিল গঠনের নির্দেশ দেন তিনি। যদি এই তহবিল গঠন সম্ভব হয়, যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্য আর এশিয়ার অনেক দেশ এই ধরনের তহবিল চালু করে সরাসরি ডলারে বিনিয়োগ করতে পারবে। মার্কিন বাণিজ্য অধিদপ্তর 90 দিনের মধ্যে এই তহবিলের একটি পরিকল্পনা দেবে, যেখানে থাকবে তহবিলের অর্থের সংস্থান, বিনিয়োগের কৌশল আর তার ব্যবহারে সরকারি কাঠামো। তবে যুক্তরাষ্ট্র যেহেতু বাণিজ্য ঘাটতিতে আছে, কংগ্রেসের এই প্রস্তাবের অনুমোদন দেয়া নিয়ে রয়েছে সংশয়। শেষের দ্বার প্রান্তে বিপিএলের একাদশ আসর। শিরোপা জিততে বিদেশি তারকা ভেড়ানোর হিড়িক পড়েছে ফ্রাঞ্চাইজিগুলোতে। তবে ব্যতিক্রম চিটাগং কিংস। ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর অধিনায়ক মোহাম্মদ মিথুন জানিয়েছেন বাকি ম্যাচ সামনে রেখে নতুন কোনো তারকা ভেড়াচ্ছে না তারা। অসিউল হক পান্থর প্রতিবেদন। আমার এই উইকেটে, বিশেষ করে এই উইকেটে আমার ফরেনদের বোলিং করতে খুব ভালোই লাগে আর কি। তারকা বিদেশি ক্রিকেটার খরায় থাকা বিপিএলে প্রথম এলিমিনেটরে তারার মেলা। আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজরা। টুর্নামেন্টের মাঝপথে নামি দামি ক্রিকেটারদের দলে ভেড়ানো বিপিএলের
বেশ নিয়মিত ঘটনা। বিগত মৌসুমগুলোতে বিদেশিরা সফল হলেও রাইডার্সের হয়ে ব্যর্থ হয়েছেন 3 তারকা। অন্যদিকে খুলনায় যোগ দেয়া 2 ক্রিকেটার সুযোগই পাননি নিজেদের পারফরমেন্স দেখানোর। বিদেশিদের এনেই মাঠে নামিয়ে দেওয়াটা আদর্শ না বলে মানেন মোহাম্মদ আশরাফুল, মিথুন, নাসুমরা। তবে রাইডার্স সহকারী কোচ ব্যাট ধরলেন নিজের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের পক্ষেই। খেলার দিন সকালে নিয়ে আসলেও খেলতে পারে, এটা তো অবশ্যই আইডিয়াল না। তারা যেহেতু বিজনেস ক্লাসে এসেছে, ওই সমস্যাটা হওয়ার কথা না। রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন যে বিগ নেম এবং কোয়ালিটি প্লেয়ার যেন নিয়ে আসতে পারে। যদি ক্রিকেটিং দিক থেকে দেখেন তাহলে আইডিয়াল না, কারণ দেখেন অনেক রংপুরের ম্যাক্সিমাম প্লেয়ার আজকে সকালে পৌঁছেছে, জার্নি করে জেট লেগের ব্যাপার আছে। ফরচুন বরিশালের বিপক্ষে হেরে এলিমিনেটরের বাধায় চিটাগং কিংস। টুর্নামেন্ট জুড়েই একজন ব্যাটার কম নিয়ে খেলেছে বন্দরনগরীর দলটি। গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারেও সাথে ব্যাট করতে হয়েছে খালেদ আহমেদকে। তবে এমন পরিস্থিতিতেও নিজের স্কোয়াডে থাকা দেশি বিদেশিদের ওপরেই আস্থা রাখছে কিংসরা। আমরা যেহেতু পুরো টুর্নামেন্ট এইভাবেই খেলে আসছি, আমরা ভালো করেছি পুরো টুর্নামেন্টে, এখন আর ওই জিনিসটার দিকে ফোকাস করতে চাই না। এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো প্ল্যান নাই, আর আমরা আসলে ওইটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না, আমাদের যদি দেখেন যে বিদেশিগুলো আছে এরা পুরো টুর্নামেন্ট খেলছে, এই কন্ডিশনের সঙ্গে ওদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা ওইটা বিশ্বাস করি না যে একটা বড় নাম আনলেই ও ডেলিভার করে দিবে। ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলা ফরচুন বরিশাল উড়িয়ে এনেছে কিউই অলরাউন্ডার জিমি নিশামকে। 7 ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের মধ্যকার জয়ী দল। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। এদিকে এবার বিপিএল এর সমালোচনায় যোগ দিয়েছে ভারতীয় মিডিয়া। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ফ্রাঞ্চাইজি মালিকদের প্রতারণা আর ফিক্সিং ইস্যুর পর বিপিএলকে আইসিসির দেওয়া স্বীকৃতি বাদ দেওয়ার দাবি তুলেছেন ভারতীয় ক্রিকেট অ্যানালিস্ট বিক্রান্ত গুপ্তা। এছাড়াও বিপিএলে না এসে বিদেশি ক্রিকেটারদের নেপাল টি20তে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাংবাদিক মনোখ দিমরি। বিস্তারিত রেদওয়ান শাওনের প্রতিবেদনে। বিপিএলের 11তম আসর দেশ জুড়ে তুলেছে আলোচনা আর সমালোচনার ঝড়। তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে এই ফ্র্যাঞ্চাইজি লিগের সমালোচনায় মেতেছেন ভারতীয় ক্রিকেট অ্যানালিস্ট ও ধারাভাষ্যকার বিক্রান্ত গুপ্তা। বিপিএলের চলতি আসরের আগে এবারের আয়োজন নিয়ে প্রত্যাশা ছিল অনেক বেশি। ইতিহাসের সেরা বিপিএল মাঠে নামানোর প্রত্যয় ছিল বিসিবির কর্তাদের কণ্ঠেও। তবে সব আশায় গুড়ে বালি ঢেলেছে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ৯/৬-এর অভিযোগ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির দিকে। টাকা না পেয়ে দেশে ফিরে যেতে চেয়েছেন বিপিএল খেলতে আসা বেশ কিছু বিদেশি ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজি থেকে দেশে ফেরার ব্যবস্থা না করে দেয় অনেকে বাধ্য হয়ে থেকেছেন দলের সাথে। দুর্বার রাজশাহী তো ছাপিয়ে গেছে প্রতারণার সর্বোচ্চ পর্যায়ে। বাস ভাড়া পরিশোধ না করায় দলটির খেলোয়াড়দের কিকব্যাক জব্দ করার অভিযোগ বাস ড্রাইভারের বিরুদ্ধে। এছাড়াও এবারের বিপিএলে ফিক্সিং ইস্যু সামনে এসেছে আলাদাভাবে। এবার বিপিএলের যাবতীয় বিতর্কে ঘি ঢেলেছেন ভারতীয় অ্যানালিস্ট বিক্রান্ত গুপ্তা। এসব ঘটনা বাংলাদেশের জন্য লজ্জার মনে করেন এই ধারাভাষ্যকার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে একজন মালিক তাদের হোটেল বিল দেননি, তারা প্লেয়ারদের টাকাও পরিশোধ করেনি, খেলোয়াড়দের বিমানের টিকিটও করে দেয়নি। এমনকি টাকা না পেয়ে দলের বাস ড্রাইভার প্লেয়ারদের কিট ব্যাগও রেখে দিয়েছে। এগুলো সত্যি তাদের ক্রিকেটের জন্য লজ্জার। একই অনুষ্ঠানে আইসিসিকে বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় সাংবাদিক মনোজ দিমরি। বিপিএল এর চেয়ে নেপাল টি20র মান ভালো মনে করেন তিনি। সেখানে খেলোয়াড়দের ধাপে ধাপে টাকা দেয়া হয়। প্রথম ধাপে টাকা দেওয়ার পর খেলোয়াড়দের আর টাকাই দেয়া হয় না। এটাকে ক্রিকেট বলা যায় না। বড় তারকারাই সেখানে সময় মতো টাকা পায় না, তাহলে অন্য ক্রিকেটারদের কথা ভাবুন তো। আর এখানে মানুষ কেনই বা খেলতে যায়? এর থেকে নেপাল টি20 খেলা উচিত। আর আইসিসির উচিত এসব টুর্নামেন্টকে স্বীকৃতি না দেয়া। দেখতে দেখতে একেবারে শেষ পথে এসেছে বিপিএল এর 11তম আসর। আর 2 ম্যাচ পরেই নির্ধারিত হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল। তবে সেরাদের সেরা আসর আয়োজনের মিশনে বিসিবি যে বড় দাগে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায় বিপিএল এর সমালোচনাই তার বড় প্রমাণ। রেদওয়ান শাওন, এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মূল্যস্ফীতি কমাতে লাগবে আরও 2 থেকে 3 মাস, জানালেন অর্থ উপদেষ্টা। শুল্ক প্রত্যাহারের দাবিতে সব বন্দরে ফল খালাস বন্ধ। শিক্ষার্থীরা বই না পেলেও দেদারসে চড়া দামে বিক্রি, সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা। কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি
অপরাধযোগ্য কাজ। নওগাঁ থেকে উদ্ধার মোহাম্মদপুরে নিখোঁজ 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, গিয়েছিল পরিচিত যুবকের সাথে। পোষ্যকোটা বাতিলে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের রেজিস্টার্ড ভবন ঘেরাও, পুনর্বহলের দাবিতে পাল্টা কর্মসূচি। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।